হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আবার তোমাদের জন্য আজকে নিয়ে এসে গেছি নতুন গল্প, জঙ্গল মহলের দুর্গ। লেখক স্বপন বন্দ্যোপাধ্যায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, কমেন্ট করবে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করবে নতুন নতুন গল্প বলার জন্য। তো চলো শুরু করে দেওয়া যাক জঙ্গল মহলের দুর্গ। মাতলার মোহনা ছুঁয়ে ফেরার পথেই বেলা পড়ে এলো। তপন চৌধুরী সারেংকে বললেন, আব্দুল, সামনের ওই চওড়া ফাঁড়িটার মধ্যে মোটর লঞ্চ ঢোকাও। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। তিন বন্ধুর মধ্যে রাজের নিয়োগী একটু ভীতু প্রকৃতির। তপন চৌধুরীর প্রস্তাব শুনে তিনি আঁতকে উঠে বললেন, সেটা কি ঠিক হবে তপন? সুন্দরবনের এদিকটা মোটেই নিরাপদ নয়। বলতে বলতে রাজেনবাবু আর চোখে তাকালেন শ্রীনাথের দিকে। শ্রীনাথ রায় তখন মোটর লঞ্চের রেলিংয়ে ভর দিয়ে তাকিয়ে ছিলেন দূর জঙ্গল পানে। বন্ধু রাজেনের কণ্ঠস্বর তার কানে গেল কি না, তবে আপন মনেই বলে উঠলেন, বিউটিফুল। এই ঘন অরণ্যের নাম সুন্দরবন কে দিয়েছে জানি না, কিন্তু সত্যি ভারী সুন্দর এর অরণ্য প্রকৃতি। শুধু আজকের রাত কেন, আমার তো ইচ্ছে করছে পরপর কয়েকটা দিন আর রাত এই অরণ্য রাজ্যে কাটিয়ে যাই। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে হেসে উঠলেন তপন চৌধুরী। শ্রীনাথ, তুই সত্যিকারের প্রকৃতি প্রেমিক। এমন জায়গায় তোর মতো সাহিত্যিকের আশাই সার্থক। শ্রীনাথ, রাজেন আর তপন, ওরা কলেজ জীবনের তিন বন্ধু। এখন অবশ্য কর্মসূত্রে আলাদা। শ্রীনাথ লেখক, রাজেন নিয়োগী বিজনেসম্যান, আর তপন চৌধুরী ফরেস্ট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ অফিসার। তপন চৌধুরীর উদ্যোগেই ওরা তিন বন্ধু সুন্দরবন বেড়াতে এসেছেন। সঙ্গে আছে শ্রীনাথ রায়ের স্ত্রী রেবা দেবী, কিশোরী মেয়ে ঝুমা, আর মোটর লঞ্চের জনাকয়েক কর্মচারী ছাড়াও দুজন ফরেস্ট গার্ড। মোটর লঞ্চ তখন ফাঁড়ির মধ্যে ঢুকতে শুরু করেছে। দুপাশের গভীর জঙ্গলের দিকে তাকিয়ে রাজেন নিয়োগী বললেন, শ্রীনাথ, তুমি কি সত্যি ওই খাঁড়ির মধ্যে লঞ্চের ওপর আজকের রাতটা কাটাতে চাও? নিশ্চয়ই। গরান, হেতাল, সুন্দরী গাছের এই অরণ্যের আসল রূপ তো রাত্রেই বন্ধু। এর ওপর আজকের রাতটা আবার পূর্ণিমা। জ্যোৎস্না রাতে গহন সুন্দরবনের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগের এমন সুযোগ আর কি কোনোদিন পাওয়া যাবে? আমিও তাই বলি। একথা বলে তপন চৌধুরী তাকালেন শ্রীনাথবাবুর স্ত্রী রেবা দেবীর দিকে। বৌদি, আপনার আপত্তি নেই তো? রেবা দেবী গত 13 বছরে তার স্বামীটিকে বিলক্ষণ চিনেছেন, তাই কোনো কথা না বলে শুধু মুচকি হাসলেন। কিন্তু প্রসঙ্গ শেষ হবার আগেই হঠাৎ মোটর লঞ্চের একেবারে সামনের দিকে রেলিংয়ের কাছ থেকে ঝুমার চিৎকার শোনা গেল, বাবা, তোমরা শিগগির এসো, জঙ্গলের মধ্যে একটা দুর্গ দেখা যাচ্ছে। দুর্গ? ওরা সবাই চমকে সেদিকে ছুটে গেলেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেও দিনের আলো তখনও নিভে আসেনি। সুতরাং সুন্দরবনের জট পাকানো গাছগাছালির ফাঁকে ওটা যে একটা ভাঙাচোরা দুর্গ তা বুঝতে অসুবিধে হয় না। তপন চৌধুরী বললেন, শ্রীনাথ, তুই লেখক মানুষ, নিশ্চয় জানিস সুন্দরবন আজ ভয়াবহ অরণ্য হলেও মাত্র 300-400 বছর আগেও এখানে সমৃদ্ধ জনপদ ছিল। এখনও জঙ্গলের কোথাও কোথাও ভাঙা দেউল, সৌধ, দিঘির ধ্বংসাবশেষ চোখে পড়ে। শ্রীনাথ রায় বললেন, ইতিহাসে পড়েছি, বিশেষত পর্তুগিজ হারমাত জলদস্যুদের অত্যাচারেই দক্ষিণবঙ্গের অনেক জনপদ সে সময় ধ্বংস হয়ে যায়। ঝুমা একদৃষ্টে তাকিয়েছিল সেই ভাঙা দুর্গের দিকে। হঠাৎ বলল, চলো না বাবা, দুর্গটা গিয়ে দেখে আসি।
আবার আঁতকে উঠলেন রাজেন নিয়োগী। বলছো কি ঝুমা? সন্ধে ঘনিয়ে আসছে, এ সময় এই ফাঁড়ির মধ্যে লঞ্চে থাকাই নিরাপদ নয়, তার ওপর আবার। কিন্তু ঝুমা বায়না শুরু করলো, ওই পুরনো দুর্গটা না দেখা পর্যন্ত যেন তার স্বস্তি নেই। কিছুতেই নিবৃত্ত করা গেল না মেয়েটিকে। এমনকি ঝুমার মা রেবা দেবী পর্যন্ত হার মানলেন মেয়ের জেদের কাছে। ওই ভাঙা দুর্গের প্রতি ও এত কিসের আকর্ষণ কে জানে। অবশেষে তপন চৌধুরী বললেন, ঠিক আছে, আমরা বরং একবার ঘুরেই আসি, এখনও সূর্য ডুবতে কিছুটা দেরি আছে। কতটা সময় বা লাগবে? সঙ্গে আমার বন্দুক তো রয়েইছে, ফরেস্ট গার্ড লতিফও যাবে। কিন্তু রাজেন নিয়োগী কিছুতেই মোটর লঞ্চ থেকে নামতে রাজি হলেন না। অগত্যা ঠিক হলো শ্রীনাথবাবু, ঝুমা, তপন চৌধুরী আর লতিফ দুর্গ দেখতে যাবে, অন্যরা মোটর লঞ্চেই থাকবে। ফাঁড়ি থেকে দুর্গের দূরত্ব এমন কিছু নয়। ওরা 5 জন যখন দুর্গের সামনে এসে দাঁড়ালো, সারা আকাশে রক্ত লেপে সূর্যটা ডুবতে শুরু করেছে। এই সঙ্গে আকাশে উঠেছে গোলাকার চাঁদ। দুর্গ খুব বড় নয়, ভাঙা চোরা পোড়ো দুর্গটা সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে বড় বড় গাছের শেকড়। ঝুরি নেমে এসেছে এখান ওখান থেকে। দুর্গের সামনে দাঁড়িয়ে ঝুমা হঠাৎই আপন মনে বলে উঠল, এখানে কি আগে কখনো এসেছি? দুর্গটা কেমন যেন চেনা মনে হচ্ছে। শ্রীনাথ রায় আর তপন চৌধুরী নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করলেন। তারপর তপন চৌধুরী ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ঝুমার এখন কল্পনা করার তো বয়স। চলো শ্রীনাথ, আমরা বরং দুর্গের চারপাশটা দেখে নেই। না কাকু, চলো আগে আমরা দুর্গের ভেতরে যাই, ঢোকার রাস্তাটা এগিয়ে দিয়ে, ঝুমা সহজ আত্মবিশ্বাসীর মতো বলল। হঠাৎ এই দুর্গকে ঘিরে কিশোরী মেয়েটার এমন অতি কৌতূহল অস্বাভাবিক বৈকি। কিন্তু শ্রীনাথবাবু কিছু বলার আগেই তপন চৌধুরী বললেন, বেশ তো, তোমার কথায় এতটাই যখন এলাম, ভেতরেও না হয় উঁকি মারা যাক। ঝুমা সকলের আগে প্রায় লাফিয়ে লাফিয়ে দুর্গের প্রধান তোরণদ্বারের দিকে এগিয়ে চলল। তোরণের ঠিক দুপাশে দুটো কামান মাটির মধ্যে অর্ধেকটা পোতা অবস্থায় মুখ উঁচু করে রয়েছে। এককালে এ দুটো যে দুর্গের প্রতিরক্ষার কাজে ব্যবহার হতো তা বোঝা যায়। প্রধান তোরণ পার হয়ে ভেতরে পা দিতেই দিনের আলো আরও কমে এলো। দুপাশে সারি সারি ঘর, সামনে সিঁড়ি উঠে গেছে ওপরতলার দিকে। ওরা সিঁড়ির কাছাকাছি এসে দাঁড়াতেই কে যেন মাথার কাছে ফ্যাচ করে উঠল। এদিকটার অন্ধকার আরও গাঢ়। শব্দ লক্ষ্য করে তপন চৌধুরী টর্চের আলো ফেলতেই ঝটপট ঝটপট শব্দে কয়েকটা বাদুড় ওপরের অন্ধকার থেকে নেমে এসে উঠতে উঠতে কোথায় যেন চলে গেল। আর ঠিক তখনই শ্রীনাথবাবু চেঁচিয়ে উঠলেন, ঝুমা, ঝুমা কোথায়? সঙ্গে সঙ্গে টর্চের আলো চতুর্দিকে ঘোরালেন তপন চৌধুরী। তাই তো, ঝুমা কোথায় গেল? এইমাত্র সঙ্গে ছিল, এরই মধ্যে কোথায় গেল সে? শ্রীনাথ রায় আর তপন চৌধুরী একসঙ্গে গলা ফাটিয়ে ডেকে উঠলেন, ঝুমা, ঝুমা, ঝুমা! জনহীন ভাঙা দুর্গে তাদের সে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কিন্তু কিশোরী ঝুমার সাড়া পাওয়া গেল না। শ্রীনাথবাবু আবার পাগলের মতো চিৎকার করে উঠলেন, ঝুমা, ঝুমা, সাড়া দে! এবারও সাড়া পাওয়া গেল না। তার বদলে ভাঙা দুর্গের কোনো ভগ্ন প্রাচীরের ওপর থেকে যেন অপার্থিব কণ্ঠে ডেকে উঠল এক নিশাচর পাখি।
রাত জাগা নিশাচরের ভয়ানক চিৎকারে চমক ভাঙল ঝুমার। সে এখানে এলো কি করে? তার সঙ্গে যারা ছিল তারা সব কোথায়? চিৎকার করে ডাকলো ঝুমা, বাবা, তপন কাকু, কোথায় তোমরা? সাড়া দিচ্ছ না কেন? কেউ সাড়া দিল না। অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে এলো ঝুমার কণ্ঠস্বর। তাহলে কি জঙ্গলের মধ্যে, ওই ভাঙা দুর্গের মধ্যে সে একা? ভাবতেই একটা ভীষণ ভয়ের কম্পন শিরশিরিয়ে উঠল ঝুমার বুকের ভেতর। আর তখনই সনসন বাতাসের বেগ কোথা থেকে এসে বয়ে গেল দুর্গের ওপর দিয়ে। সে হাওয়া ঘূর্ণি যেন ঝুমার মাথার মধ্যেটা কেমন দুলিয়ে দিল। দুর্গ প্রাচীরে হাত রেখে টাল সামলালো ঝুমা। ছলাৎ ছলাৎ শব্দে নিচের দিকে তাকালো। কি দুর্গের ঠিক পাশেই এমন একটা নদী বয়ে গেছে, আগে তো চোখে পড়েনি। আকাশে চাঁদ উঠেছে, গোটা চাঁদ। নদীর জলে লুটিয়ে পড়েছে চাঁদের প্রতিবিম্বটা। এখান থেকে বেরোতে হবে, এক্ষুনি ফিরে যেতে হবে মোটর লঞ্চে মা বাবার কাছে। তাকে হারিয়ে তারাও এতক্ষণ নিশ্চয়ই ব্যাকুল হয়ে উঠেছেন। ঝুমা ফিরে দাঁড়ালো। বেরোবার পথটা কোন দিকে? একটা দিক অনুমান করে সেদিকে এগুতে চাইল ঝুমা, কিন্তু সামনের বড় দরজাটার সামনে গিয়ে থমকে দাঁড়াতে হলো। কি বিস্ময়! দরজার পাশে ওই মশালটা কে জ্বালালো? দরজার সামনে খোলা তলোয়ার হাতে পাহারা দিচ্ছে একটা ভীষণ দর্শন কাফরি। নিরালা জঙ্গলের দুর্গে কে ওই প্রহরী? মশাল জেলে রেখে পাহারাই বা দিচ্ছে কাকে? পায়ে পায়ে পিছু হেঁটে এবার সে অন্যদিকে ফিরে চলল। পাশের ঘরের দরজা পথে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে, কিন্তু সেদিকেও দরজা অবরুদ্ধ। কোন অপ্রাকৃত গোলকধাঁধায় ঢুকে পড়েছে ঝুমা? এসব কি সত্যি, না স্বপ্ন দেখতে শুরু করেছে সে? এখান থেকে পালাতেই হবে যত শীঘ্র সম্ভব। ঝুমার মাথার মধ্যেটা টলছে। দুহাতে মাথা চেপে সে বসে পড়ল দুর্গের সেই শক্ত পাথুরে মেঝেতে। কতক্ষণ এভাবে বসেছিল তার খেয়াল নেই। হঠাৎ কানে এলো পায়ের শব্দ। কে যেন আসছে, খস 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 খস। যেন কত দূরত্ব, কত যুগ পার হয়ে। ধীরে ধীরে মাথা তুলল ঝুমা। এরই মধ্যে ঘরের মধ্যে মশাল জ্বলে উঠেছে। কই, দুর্গটা তো আর খুব বেশি পুরনো আর ভাঙাচোরা মনে হচ্ছে না। কি যেন একটা ঘটে গেছে এরই মধ্যে, বদলে গেছে সময়ের হিসেব। ঝুমা উঠে দাঁড়াতে চেষ্টা করল। মাথার মধ্যে অসহ্য ভার, সারা শরীর আড়ষ্ট। খস 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 পায়ের শব্দ এগিয়ে আসছে, কাছে, আরও কাছে, আরও কাছে। সামনের দরজাটা দিয়ে কে ছায়ার মতো ঘরে ঢুকলো। যন্ত্রণাকাতর শরীরটা সোজা করে মুখ তুলে তাকালো ঝুমা। কে ও? ও কি মানুষ? দমড়ানো চেহারা, থুরথুরে এক বুড়ি, মাথায় উস্কো খুস্কো সনের মতো পাকা চুল, পরনে ছেঁড়া ন্যাকড়ার মতো কাপড়, হাতে একটা শানকি, তাতে শুকনো কড়কড়ে ভাত আর এক গ্লাস জল। বুড়ি এগিয়ে আসছে। ঝুমা লক্ষ্য করলো বুড়ির দু পায়ের মধ্যে শক্ত দড়ির বাঁধন, তাই হাঁটছে পা ঘষে ঘষে। কে বেঁধেছে বুড়ির পা দুটো অমনভাবে? কোন সে নিষ্ঠুর? বুড়ি আরও কাছে এগিয়ে আসছে। হেঁটে এসেও ওর দু চোখে যেন মরা মানুষের দৃষ্টি। সামনে এসে দাঁড়িয়ে বুড়ি হাতের শানকিটা ঝুমার দিকে এগিয়ে বিড়বিড় স্বরে বলে উঠল,
সৌদামিনী বাছা, খেয়ে নে, আজ সারাদিন তো অন্ন জল জোটেনি। সৌদামিনী? কাকে সম্বোধন করছে বুড়ি? ঝুমা এদিক ওদিক তাকায়। কই, আশপাশে অন্য কেউ তো নেই। ঝুমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আগন্তুক বুড়িটার দিকে। ওই অন্ধকার নিস্তব্ধ দুর্গের কক্ষে ওই থুরথুরে বুড়ির ফিসফিসে কথাগুলো তার চেতনার মধ্যে যেন কি একটা কম্পনের সৃষ্টি করেছে। সদু, সৌদামিনী, কে তুমি? আমি কোথায়? হঠাৎ ঝুমা সোজা হয়ে বুড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। এখনো বুঝতে পারিসনি হতভাগী? এটা শয়তান হারমাদদের ঘাঁটি রে। আগে ছিল মুঘলদের দুর্গ, কিছুদিন হলো হারমাদ পর্তুগিজ সর্দার গ্যাব্রিয়েল পেড্রো এটা দখল করেছে। এরা সারা সুবে বাংলা, উড়িষ্যা থেকে নারী পুরুষ শিশুদের ধরে এনে এখান থেকে কৃতদাস হিসেবে চালান দেয় দেশ বিদেশে। হারমাদ, পর্তুগিজ, মুঘল, সুবে বাংলা, কৃতদাস, এসব কোন যুগের কথা বলছে বুড়ি? সৌদামিনী। ও অজান্তেই সাড়া দেয় ঝুমার কণ্ঠ। আজ ভোরে ওরা যখন তোর অচেতন দেহটা নৌকায় করে নিয়ে এলো, তোর মুখটা দেখে চমকে উঠেছিলাম, ঠিক যেন আমার ওই নাতনিটা। শয়তানরা কোথায় যে ওকে বেচে দিয়েছে তার হদিস আর পাইনি। বুড়ি ফিসফিসে গলায় বলে চলে। তাই তো আজ তোকে দেখে ঠিক থাকতে পারিনি। সারাদিন প্রাণপণে আগলে রেখেছি তোকে। আজ তোর সঙ্গে আজ যাদের ধরে এনেছিল তাদের সবাইকে ওরা নগদ দামে তুলে দিয়েছে দাস ব্যবসায়ী আড়িকাঠিদের হাতে। ছিপ ভর্তি করে সেই শয়তানরা অসহায় বন্দি মানুষগুলোকে ওই জঙ্গলমহলের ঘাঁটি থেকে নিয়ে গেছে জন্তুর মতো বিক্রি করবে বলে। যেন কোনো এক আশ্চর্য অনুভূতির রাজ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ঝুমা। তার মধ্যে জেগে উঠছে এক অন্য সত্তা। দ্রুত উল্টে যাচ্ছে ইতিহাসের কয়েকটি পাতা। হ্যাঁ, মনে পড়ছে, সব মনে পড়ছে তার। সৌদামিনী, সপ্তগ্রামের বণিক সুধাকর দত্তের দ্বাদশী কন্যা। মা আর প্রতিবেশিনীদের সঙ্গে অন্য দিনের মতোই নদীতে স্নান করতে নেমেছিল সে। সাঁতার কাটতে কাটতে পাড় ছেড়ে অনেকটা দূরে চলে গিয়েছিল। হঠাৎ চারদিক থেকে একটা ভয়ার্ত চেঁচামেচি শোনা গেল। ওরে পালা পালা, হারমাদ হারমাদ! মুখ তুলে সৌদামিনী দেখল দ্রুত গতিতে গোটা কয়েক ছিপ ভেসে আসছে দক্ষিণ দিকে। ছিপের ওপর অদ্ভুত পোশাক পরা কয়েকজন সাদা চামড়ার অস্ত্রধারী মানুষ। সবাই তখন পালাতে শুরু করেছে। সৌদামিনীও পালাতে চেয়েছিল, কিন্তু তার আগেই হঠাৎ একটা ছিপ এসে পড়ল একেবারে তার পাশে। মাথায় বৈঠার প্রচণ্ড আঘাত। অজ্ঞান হবার আগের মুহূর্তে সে শুধু এইটুকুই টের পেয়েছে, একটা সাদা কুৎসিত মুখের মানুষ দুহাতে তার দেহটাকে টেনে তুলল ছিপের ওপর। কি ভাবছিস সৌদামিনী? বুড়ির কথায় মুখ তুলে তাকায় সে। ভাবছিস তোর নামটা আমি কি করে জানলুম, তাই তো? আজ যে সারাটা দিন অর্ধচেতনার মধ্যে বারবার শুধু মাকে ডেকে কেঁদেছিস আর বিড়বিড় করেছিস, মা তোমার শুধুকে ফিরিয়ে নিয়ে যাও না, শুধুকে ফিরিয়ে নিয়ে যাও। শুনে আমিও চোখের জল রাখতে পারিনি বাছা। তুমি তো এই হারমাদ পর্তুগিজদেরই নকরানি।
তুমি একটু যেন থমকে গেল বুড়ি। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস মেয়ে, জঙ্গলমহলে হারমাদদের এই ঘাঁটিতে ওরা আমাকে দিয়ে দাসীর কাজই করায়। আমার স্বামী, ছেলে, মেয়ে, নাতনি সবাইকে ওরা বেচে দিয়েছে দাস ব্যবসায়ীদের কাছে, শুধু আমাকে রেখে গিয়েছে দুর্গের নকরানি করে। দেখছিস না আমার দু পায়ে শক্ত বাঁধন নিয়ে গেছে যাতে পালাতে না পারি। বলতে বলতে কান্নায় বুঝে আসে বুড়ির কণ্ঠস্বর। চাঁদটা উঠে পড়েছে দুর্গের মাথার ওপর। হঠাৎ দুর্গের পাশে নদীটা থেকে ছপ ছপ দাঁড় টানার শব্দ শোনা গেল। গবাক্ষ পথে চোখে পড়ল একটা বড় নৌকো ভেসে আসছে। ফুটফুটে চাঁদের আলোয় বুঝতে অসুবিধে হলো না, নৌকোয় একদল নারী পুরুষকে বন্দি করে নিয়ে আসছে একদল সশস্ত্র ভীম দর্শন পর্তুগিজ। ওই আর একদলকে ধরে নিয়ে এলো শয়তান গ্যাব্রিয়েল পেড্রোর দল। হায় ভগবান, আর কতকাল দেশের মানুষকে এমন নির্মম অত্যাচার সইতে হবে? শুকনো বাতাসের মধ্যে হা হা করে উঠল বুড়ির কণ্ঠস্বর। সুবে বাংলার এই অংশ বর্তমানে দিল্লির বাদশাহের অধীনে। তিনিও কি ঠিক করতে পারেন না কিছু? যেন বন্দি সৌদামিনীর কণ্ঠই কথা বলল। ওই নৃশংস হারমাদরা মুঘল সম্রাট জাহাঙ্গীরকেও ভয় করে না। না হলে সাধ্যি হয় মুঘলদের দুর্গ দখল করে দাস ব্যবসা ঘাঁটি বানানোর? ততক্ষণে নৌকো এসে ভিড়েছে দুর্গের ঘাটে। হারমাদরা নৌকো থেকে বন্দি মানুষগুলোকে টেনে হিঁচড়ে নামাতে শুরু করেছে। শুরু হয়ে গেছে অসহায় মানুষগুলোর কাকুতি মিনতি কান্নাকাটি। জনা কয়েক অবাধ্য বন্দিকে তক্ষুনি গুলি করে মেরে ফেলল হারমাদরা। আমায় তুমি বাঁচাও বুড়িমা, আমি বাঁচতে চাই। হঠাৎ প্রাণের চরম আকুলতায় সেই বুড়ির পা দুটি জড়িয়ে ধরল কিশোরী। কি করে তোকে বাঁচাই বাছা? মৃত্যু ছাড়ার কারোর সাধ্যি নেই শয়তান পেড্রোর কবল থেকে উদ্ধার করে। তবে তাই দাও, বিষ দাও, সারা জীবন কৃতদাস হয়ে বেঁচে থাকার চেয়ে এটাও ভালো। সৌদামিনী, সত্যি তুই মুক্তি চাস? বুড়ির দু চোখের দৃষ্টি হঠাৎ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। মৃদু বাতাসের মতো ফিস ফিস স্বরে বলল, আমি আমার স্বামী, ছেলে, মেয়ে, নাতনি কাউকে বাঁচাতে পারিনি। আমার দেশের শত শত মানুষকে প্রতিদিন ওরা কৃতদাস বানাচ্ছে, বাধা দিতে পারিনি। আজ অন্তত একবার চেষ্টা করব। বলতে বলতে সেই দ্বাদশী কিশোরীকে নিয়ে বুড়ি এগিয়ে যায় দুর্গ প্রাচীরের একধারে। প্রাচীরের নিচে লতা গুল্মের ঘন ঝোপ। সেদিকে আঙুল তুলে বুড়ি বলে, পারবি ওখানে লাফিয়ে পড়তে? ভয় নেই, এখান থেকে লাফালে তুই মরবি না। তারপর সোজা উত্তর মুখে চলতে চলতে ভগবান সহায় হলে জঙ্গল ছেড়ে জনপদ পেয়ে যাবি। হয়তো একদিন সপ্তগ্রামেও পৌঁছতে পারিস। আর যদি সে ভাগ্য না হয়? তাও ভালো বুড়িমা, এই হারমাদদের হাতে না মরে বাঘের পেটে যাওয়াও ভালো। দুর্গের মধ্যে এবার হইহল্লা শোনা গেল। হারমাদরা বোধহয় বুড়িকে খুঁজছে। কয়েক জোড়া ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে এদিকে। সদু, আর দেরি করিসনি, এখান থেকে
হাত থেকে আমি পালিয়ে গেছি। দুই পর্তুগিজ দস্যু এগিয়ে আসছে, একজনের হাতে বন্দুক। একটু আগেই সে নৌকার কয়েকজন অবাধ্য বন্দীকে গুলি করে মেরেছে। সেই বোধহয় নৃশংস গ্যাব্রিয়েল পেড্রো। তারা দেখতে পেয়েছে ওদের। দুর্বোধ্য চিৎকারে বুড়িকে কি যেন হুকুম করলো। বুড়ি চেঁচিয়ে উঠে বলল, সৌদামিনী, পালিয়ে যাওয়ার সময় নেই। দুম! বন্দুকের একটা গুলি এসে সরাসরি বিদ্ধ হলো বুড়ির দেহ। লুটিয়ে পড়ে জীর্ণ দেহটা। আর একটা গুলি বেরিয়ে যায় ঝুমার কানের পাশ দিয়ে। আর দেরি না করে ঝুমা লাফিয়ে পড়ে দুর্গ প্রাচীরের ওপর থেকে। সঙ্গে সঙ্গে সারা পৃথিবীটা যেন টলে উঠল। ফুৎকারেকে যেন নিভিয়ে দিল আকাশের চাঁদটাকে। ঝুমাকে মাঝরাত্রির নাগাদ খুঁজে পাওয়া গিয়েছিল দুর্গের এক ধারে লতা গুল্ম আর গাছগাছালির ওপর। তখন সে চেতনাহীন। ওর দেহটা মোটর লঞ্চে ফিরিয়ে নিয়ে গিয়ে জ্ঞান ফেরানো হলো। সুস্থ হবার পরও অনেকটা সময় লেগেছিল ঝুমার স্বাভাবিক হতে। কিন্তু জঙ্গলমহলের ভাঙা দুর্গের মধ্যে তার যে অভিজ্ঞতা হয়েছিল তার প্রকৃত ব্যাখ্যা সম্পর্কে কেউই একমত হতে পারেনি। ব্যাপারটা শেষ পর্যন্ত ঝুমার একটা দুঃস্বপ্ন বলেই সিদ্ধান্ত টানার চেষ্টা হয়েছিল। কিন্তু সেখানেও একটা প্রশ্ন থেকে গেছে। তপন চৌধুরীর কাছে জানা গেছে পর্তুগিজ জলদস্যু গ্যাব্রিয়েল পেড্রোর নাম ইতিহাসে না থাকলেও স্থানীয় মহলে পরিচিত। আজ থেকে প্রায় 400 বছর আগে দক্ষিণবঙ্গের অনেক অঞ্চলে তার অত্যাচারে জনশীর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, আরও অনুসন্ধান করে জানা গেছে যে পরিত্যক্ত ভাঙা দুর্গটা সেদিন ওরা খুঁজে পেয়েছিল 400 বছর পূর্বে সত্যি সেটা ছিল পর্তুগিজ জলদস্যু পেড্রোর একটা ঘাঁটি। কিংবদন্তি বলে দুর্গটা সে মুঘলদের হাত থেকে কিছুদিনের জন্য কেড়ে নিয়েছিল। কিন্তু 12 বছরের মেয়ে ঝুমা, তার পক্ষে জানা কিভাবে সম্ভব হলো 400 বছর পূর্বের ওই স্থানীয় কিংবদন্তি? এর উত্তর খুঁজে পাওয়া যায়নি। ঝুমা আজও ঘুমের মধ্যে কোনো দিন দেখতে পায় সপ্তগ্রামের সেই দ্বাদশী কিশোরীটিকে, হারমাদদের হাতে বন্দি হবার সেই ভয়ঙ্কর দৃশ্য, আর জঙ্গলমহলের দুর্গটাকে। আতঙ্কে ঘুম ভেঙে জড়িয়ে ধরে মাকে বলে, মা, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না মা, কোথাও না। কপালে চুমু দিয়ে মা ঝুমাকে তখন টেনে নেন বুকের মধ্যে আরও নিবিড় করে। তাহলে দর্শক বন্ধুগণ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আবার ফিরে আসছি নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে।